ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট প্রিপারেশনের আজকের ক্লাসে লিটারারি স্কুলস এবং মুভমেন্টস এর উপরে ক্লাস নাম্বার 38 এ আমরা আলোচনা করব সায়েন্স ফিকশন নিয়ে। নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা এই চ্যানেলে তোমাদের প্রিপারেশনের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যাবে, তাই যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। নেট এবং সেটের অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলে সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস কভার করা হচ্ছে, সঙ্গে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেট এবং সেটের উদ্দেশ্যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটসও পারচেজ করতে পারো। অল নোটস আর চার্জেবল। এবং আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে হলে বা নেট সেট সংক্রান্ত যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। দুটোর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, আজকের ক্লাসে আমরা লিটারারি স্কুলস এবং মুভমেন্টের উপরে সায়েন্স ফিকশন নিয়ে আলোচনা করব। দেখো, সায়েন্স ফিকশন, সায়েন্স বিজ্ঞান ফিকশন, কল্পকাহিনী, তাই তো? মানে এই সায়েন্স ফিকশন হচ্ছে এমন এক ধরনের সাহিত্য যেটা বিজ্ঞান, প্রযুক্তি এবং মানব সমাজের ওপর তাদের প্রভাব নিয়ে ডিসকাস করছে। তাহলে ডেফিনেশন হিসেবে আমরা বলবো এটা একটা বিশেষ ধরনের স্পেকুলেটিভ ফিকশন, যেটা মূলত কল্পকাহিনী বা সেই অনুমান ভিত্তিক ধারণার উপরে গড়ে উঠছে। আর এর মূল বিষয়বস্তু হচ্ছে প্রযুক্তি, দূরদর্শী বিজ্ঞান, স্পেস ট্রাভেল, টাইম ট্রাভেল এবং ভিন গ্রহের জীবন, তাই না? আর এটা সমাজ এবং ব্যক্তির উপরে প্রকৃত বা কাল্পনিক বিজ্ঞানের প্রভাব কিভাবে পড়ছে সেটা বিশ্লেষণ করছে। বোঝা গেছে? A genre of speculative fiction dealing with imaginative concepts such as futuristic science and technology, space travel, time travel, and extraterrestrial life. It explores the impact of actual or imagined science upon society and individuals. তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে তৈরি কাল্পনিক গল্পগুলোকে আমরা সায়েন্স ফিকশন বলবো। এবং কোন কোন বিষয়বস্তু নিয়ে এই সায়েন্স ফিকশন তৈরি? টাইম ট্রাভেল নিয়ে, মহাকাশ যাত্রা নিয়ে, এলিয়েন, ভিন গ্রহের সেই সমস্ত জীব নিয়ে। বোঝা গেছে? এবং বৈজ্ঞানিক বিপ্লবের সাথেও জড়িত, কারণ এই যুগের আগে সমস্ত গল্পগুলো মূলত সেই অতীত বা জাদুমন্ত্রের উপর নির্ভর করে হতো, তাই না? কিন্তু বিজ্ঞানের দ্রুত অগ্রগতির সাথে সাথে কি হলো, লেখকরা ভবিষ্যতের দিকে তাকাতে শুরু করলেন, ভবিষ্যৎ নিয়ে গবেষণা শুরু করলেন। তো শিল্প বিপ্লবে মানে 19th সেঞ্চুরিতে মানুষের জায়গায় যখন কলকারখানা এবং যন্ত্রের ক্ষমতা বাড়তে শুরু করলো, তখন মানুষ বুঝতে পারলো যে প্রযুক্তি মানব জীবনকে পুরোপুরি বদলে দেবে। জীববিজ্ঞান, বিদ্যুৎ এবং ভূতত্ত্বের মতো সমস্ত বিষয়ে তখন দ্রুত উন্নতি হতে শুরু করেছিল। ফলে সমস্ত গল্পের মূল আকর্ষণ জাদু থেকে সরে গিয়ে কোথায় চলে গেল? বাস্তবসম্মত বিজ্ঞানে। মানে তখনকার গল্পগুলো বাস্তবসম্মত বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠতে শুরু করলো। আমরা 19th সেঞ্চুরির শুরু দিকে মেরি শেলিকে পেয়েছিলাম, তাই তো? গ্যালভানিজমের প্রভাব আমরা দেখতে পাই 18th সেঞ্চুরির শুরুতে। লুইজি গ্যালভানির মতো বিজ্ঞানীরা কি আবিষ্কার করলেন? যে মৃত পেশিতে বিদ্যুৎ পাঠালে সেটা নড়ে ওঠে। এটা মানুষের মনে কৌতূহল তৈরি করলো। বিজ্ঞান কি করে জীবন আর মৃত্যুর মধ্যেকার সীমানা মুছে দিতে পারছে সেটা সবাই জেনে গেল, তাই না? তো এই ধারণা থেকে মেরি শেলি রচনা করলেন ফ্র্যাঙ্কেনস্টাইন, মৃতদেহ জোড়া দিয়ে প্রাণ দেওয়ার গল্প, তাই না? 1818 সালে যেটা এসেছিল। তো মেরি শেলি যখন এই উপন্যাসটা লিখছিলেন তখন ইউরোপে রোমান্টিক মুভমেন্ট একদম তুঙ্গে ছিল। রোমান্টিক লেখকরা মনে করতো অন্ধ বৈজ্ঞানিক যুক্তিবাদ মানুষের মন থেকে সমস্ত আবেগ এবং আত্মাটাকেই কেড়ে নেবে। তাই ওনার এই বইটা বৈজ্ঞানিক অহংকারের বিরুদ্ধে একটা বড় সতর্ক বার্তা ছিল। বোঝা গেছে? এছাড়াও সায়েন্স ফিকশনের পটভূমি হিসেবে আমরা জুল ভার্নের যুগটাকেও বলতে পারি। 19th সেঞ্চুরির মাঝামাঝি থেকে শেষ। এই সময় বিশ্বজুড়ে নতুন নতুন এলাকা ম্যাপ করা হচ্ছিল। সুয়েজ খালের মতো সেই সমস্ত বড় বড় ইঞ্জিনিয়ারিং কাজ চলছিল। মানুষ নতুন নতুন দেশ এবং জায়গা আবিষ্কার করতে ব্যস্ত ছিল। মেরি শেলির গল্পে যেখানে বিজ্ঞান নিয়ে এক ধরনের ভয় ছিল, জুল ভার্নের যুগে এসে সেটা বদলে গেল। ওনার সময় মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে ইঞ্জিনিয়ারিং দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। তাই তার উপন্যাসগুলোতে আমরা কি দেখতে পেলাম? ভূগোল, নতুন যাতায়াত ব্যবস্থা, মানুষের বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবীকে জয় করার একদমই একটা চরম উৎসাহ তার নভেলগুলোতে দেখা গেল, তাই না? তাহলে ফ্র্যাঙ্কেনস্টাইন নৈতিকতার বাইরে গিয়ে বিজ্ঞান ব্যবহার করার ভয় এবং আশঙ্কাকে তুলে ধরেছে। আর জুল ভার্নের কাজগুলো কি তুলে ধরেছে? শিল্প বিপ্লবের অগ্রগতি এবং নতুন জিনিস আবিষ্কারের আশা এবং বিস্ময়কে তুলে ধরেছে। বোঝা গেছে? আমরা মেজর অথার এবং তাদের ওয়ার্ক হিসেবে সবার প্রথমে পাচ্ছি মেরি শেলি। মেরি শেলির বিখ্যাত ওয়ার্ক ফ্র্যাঙ্কেনস্টাইন। তিনি মূলত 19th সেঞ্চুরির শুরুর দিকে একজন বিখ্যাত ইংরেজি রোমান্টিক উপন্যাসিক ছিলেন, তাই না? ফ্র্যাঙ্কেনস্টাইনের আর একটা নাম দ্য মডার্ন প্রমিথিয়াস, 1818 এসেছিল এটা। তো এই উপন্যাসের নামের সাথে এই যে মডার্ন প্রমিথিয়াস কথাটা যুক্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রিক পুরাণে প্রমিথিয়াস ছিল, তাই না? সেই দেবতা, সে কি করেছিল? স্বর্গ থেকে আগুন চুরি করে মানব জাতিকে দেখিয়েছিল এবং এর জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল। তো
তো সেরকমই মেরি শেলির এই ফ্র্যাঙ্কেনস্টাইনের বিজ্ঞানী ভিক্টরও প্রকৃতির নিয়ম ভেঙে প্রাণ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং পরিণতি ভোগ করেছিলেন, তাই না? তো এই উপন্যাসটা সাহিত্যের ইতিহাসে প্রথম প্রকৃত সায়েন্স ফিকশন। এটা ফ্যান্টাসি বা জাদুর বদলে বিজ্ঞানের উপর ভিত্তি করে লেখা হয়েছিল। বোঝা গেছে? এর মূল থিম বা বিষয়বস্তু কি ছিল? প্লেইং গড, সায়েন্টিফিক হিউব্রিস, অ্যালিয়েনেশন, তাই না? দ্য এথিক্স অফ ক্রিয়েশন। প্রধান চরিত্র ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ঈশ্বরের মতো মৃতদেহে প্রাণ সঞ্চার করে নিজেই একটা নতুন প্রজাতি তৈরি করতে চেয়েছিল। প্রকৃতি এবং জীবন মরণের স্বাভাবিক নিয়মকে অগ্রাহ্য করার এই চেষ্টাকেই প্লেইং গড বলা হয়েছে। আর হিউব্রিস, দেখো হিউব্রিস শব্দের অর্থ চরম অহংকার বা দম্ভ। তো ভিক্টর যখন মনে করছিল যে বিজ্ঞান দিয়ে তিনি প্রকৃতিকে জয় করে ফেলবেন, সেই অহংকার তার এবং তার সৃষ্টির ধ্বংসের কারণ হয়েছিল, তাই না? বিজ্ঞানের অপব্যবহারের সেই কুফলটাকে নির্দেশ করে এটা। এছাড়া এই উপন্যাসে যে মনস্টার বা যে দানবটা তৈরি হয়েছিল তার কোনো নাম ছিল না, সে দেখতে কুৎসিত, তাই না? তো কুৎসিত হওয়ার কারণে সমাজ, মানুষ এমনকি তার নিজের স্রষ্টাকে পরিত্যাগ করে দিয়েছিল। তো চরম একাকিত্ব এবং সমাজ থেকে বিচ্ছিন্নতা তাকে হিংস্র করে তোলে। এছাড়াও একজন বিজ্ঞানী হিসেবে কোনো কিছু সৃষ্টি করার পর তার প্রতি কি দায়িত্ব থাকে তা এখানে দেখানো হয়েছে। ভিক্টর একটা জীব তৈরি করলেও তার লালন পালন বা মানসিক বিকাশের দায়িত্ব তিনি নেননি, যেটা সায়েন্স ফিকশন একটা বড় নৈতিক প্রশ্ন রেখে দেয়, তাই না? বোঝা গেছে? মেরি শেলির এই ফ্র্যাঙ্কেনস্টাইন তাহলে প্রথম প্রকৃত সায়েন্স ফিকশনের একটা অন্যতম উদাহরণ আমরা বলতে পারি। এছাড়াও আমরা জুলস ভার্নকে দেখতে পাবো 1828 to 1905। তার বিখ্যাত ওয়ার্ক কি? তার বিখ্যাত ওয়ার্ক হচ্ছে ভয়েস টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, যেটা এসেছিল 1864-এ। তিনি 19 শতকের একজন অত্যন্ত প্রভাবশালী ফ্রেঞ্চ ঔপন্যাসিক, কবি এবং নাট্যকার ছিলেন। এছাড়াও তার আরো একটি ওয়ার্ক আমরা দেখতে পাই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, যেটা এসেছিল 1873-তে, তাই না? তো দেখো, তিনি ছিলেন হার্ড সায়েন্স ফিকশনের পায়োনিয়ার। সাহিত্যের ইতিহাসে জুল ভার্নকে হার্ড সায়েন্স ফিকশন ধারার অগ্রদূত বলা হয়। হার্ড সায়েন্স ফিকশন হচ্ছে কি না, এটা এমন এক ধরনের গল্প যেখানে বৈজ্ঞানিক নিয়ম, তথ্য এবং সমস্ত যুক্তিগুলোকে নিখুঁতভাবে এবং বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়। তার লেখার মূল বিষয়বস্তু ছিল জিওগ্রাফি, জিওলজি এবং ফিউচারিস্টিক ট্রান্সপোর্ট। মানে পৃথিবীর বিভিন্ন অচেনা স্থান এবং মানচিত্রের নিখুঁত বিবরণ তিনি দিতেন। মাটির নিচের স্তর, পাথর, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন তিনি তুলে ধরতেন। তো এমন সব যান্ত্রিক যানবাহনের কল্পনা তিনি করতেন যা তার সময়ে বাস্তবে কিন্তু ছিল না, পরে যদিও তৈরি হয়েছে। বোঝা গেছে? সেই সাবমেরিন, মহাকাশযান ইত্যাদি। এরপরে আমরা পাবো H.G. ওয়েলসকে 1866 থেকে 1946 পর্যন্ত। তিনি 19th সেঞ্চুরির শেষের দিকে এবং 20th সেঞ্চুরির শুরুর দিকের অত্যন্ত প্রভাবশালী একজন ব্রিটিশ লেখক ছিলেন। তার দ্য টাইম মেশিন পাচ্ছি আমরা 1895-এ, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস পাচ্ছি 1898-এ, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন পাচ্ছি 1901-এ। দেখো, টাইম মেশিন উপন্যাসের মাধ্যমে সাহিত্যে প্রথমবারের মতো কোন যন্ত্র বা মেশিনের সাহায্যে নিজের ইচ্ছা মতো টাইম ট্রাভেল করার একটা ধারণা পাওয়া যায়। আর এই যে ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, এটা সায়েন্স ফিকশন সাহিত্যের একটা ক্লাসিক নভেল, যেটা এলিয়েন ইনভেশন নিয়ে লেখা। এলিয়েনরা পৃথিবীতে এসে কিভাবে ধ্বংসাত্মক একটা যজ্ঞ চালায় সেটা এখানে দেখানো হয়েছে। আর ফার্স্ট ম্যান ইন দ্য মুন, এটা স্পেস এক্সপ্লোরেশন নিয়ে লেখা। এতে চাঁদের বুকে একটা অত্যাচারী সমাজ ব্যবস্থার একটা ইমেজ বা চিত্র তুলে ধরা হয়েছে। ডিস্টোপিয়ান লুনার সোসাইটি এখানে তুলে ধরা হয়েছে। তো জুল ভার্ন এবং H.G. ওয়েলস, এদের দুজনকে প্রায় সায়েন্স ফিকশনের জনক বলা হয়, ফাদার বলা হয়। তবে ওয়েলসের গল্পগুলো কিন্তু বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ওয়েলসের কাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি বৈজ্ঞানিক অগ্রগতির গল্প বলতে গিয়ে তার আড়ালে তার যুগের সামাজিক সমস্যাগুলোকে তিনি ফুটিয়ে তুলেছিলেন, যেমন ক্লাস স্ট্রাগল। টাইম মেশিন উপন্যাসে আমরা সেই মরলক্স এবং এলোই নামক যে দুটো জাত আমরা দেখতে পাই। এই দুটো জাতের মাধ্যমে তিনি ধনী এবং দরিদ্র শ্রেণীর মধ্যেকার সেই নির্মম, সেই বৈষম্যকে সিম্বলিক্যালি তিনি দেখিয়েছেন, তাই না? এছাড়া ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, এই যে নভেলে এলিয়েনদের দ্বারা মানুষের উপর অত্যাচার আসলে ব্রিটিশ দ্বারা অন্যান্য দুর্বল দেশগুলো দখল করা, উপনিবেশ স্থাপন করা ইত্যাদির একটা রূপক বা মেটাফোর হিসেবে আমরা দেখতে পাই এই উপন্যাসটাকে, তাই না? বোঝা গেছে? এছাড়া আমরা দেখতে পাই অল্ডাস হাক্সলিকে 1894 থেকে 1963। তার বিখ্যাত কাজের মধ্যে আমরা ব্রেভ নিউ ওয়ার্ল্ড পাই, যেটা এসেছিল 1932-এ। সেমিনাল ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন মাস্টারপিস। দেখো, অল্ডাস হাক্সলি 20th সেঞ্চুরির একজন অন্যতম প্রধান ব্রিটিশ নভেলিস্ট এবং এসেইস্ট ছিলেন এবং ফিলোসফারও ছিলেন। তো ব্রেভ নিউ ওয়ার্ল্ড হচ্ছে একটা সায়েন্স ফিকশন, ইংরেজি সাহিত্যের ইতিহাসে অন্যতম সেরা একটা উপন্যাস। 1932 সালের এই যে উপন্যাসটা, এর গুরুত্ব কোথায় না, একে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশনের মাস্টারপিস বলা হয়।
ডিস্টোপিয়া হচ্ছে ইউটোপিয়ার বিপরীত, এমন একটা ভবিষ্যৎ সমাজ যেখানে প্রযুক্তির অনেক উন্নতি হলেও মানুষের স্বাধীনতা, আবেগ এবং মানবিকতা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে। তো এই উপন্যাসটার মূল বিষয়বস্তুগুলো কি ছিল? তো এই উপন্যাসের কাল্পনিক সমাজে প্রাকৃতিক উপায়ে শিশুর জন্ম দেওয়া নিষিদ্ধ ছিল। সেখানে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক উপায়ে মানুষের প্রজনন ঘটানো হচ্ছে এবং জন্মের আগেই তাদের বিভিন্ন সামাজিক শ্রেণীতে ভাগ করে দেওয়া হচ্ছে। এছাড়াও শিশুদের জন্মের পর থেকে বিশেষ পদ্ধতিতে ব্রেন ওয়াশ, কন্ডিশনিং ইত্যাদি করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে তারা যেন নিজেদের স্বাধীনতা বা মৌলিক চিন্তাটা হারিয়ে রাষ্ট্র যেটা চায় সেটাই বিশ্বাস করে এবং কোনো বিদ্রোহ না করে। আর এই উপন্যাসের যে সমাজ, ওয়ার্ল্ড স্টেট, সেটা একটা শক্তিশালী সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে নাগরিকদের প্রতিটি কর্মকাণ্ড, এমনকি তাদের সুখ, তাদের বিনোদন রাষ্ট্র দ্বারাই নির্ধারিত। তো এই সমাজে ভোগবাদ বা কেনাকাটাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। মানুষকে শেখানো হয় যে তারা যেন ক্রমাগত নতুন জিনিসপত্র এবং ওষুধ ভোগ করতে থাকে, যাতে তারা গভীর কোনো সত্য নিয়ে প্রশ্ন তোলার সাহস না পায়, সময় না পায়। বোঝা গেছে? এছাড়াও আমরা C.S. লুইসকে দেখতে পাবো 1898 থেকে 1963 পর্যন্ত। তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে আউট অফ দ্য সাইলেন্ট প্ল্যানেট পাবো 1938-এ। দেখো, তিনি 20th সেঞ্চুরির অন্যতম বিখ্যাত ব্রিটিশ লেখক। তিনি ক্রিটিক ছিলেন, ধর্মতত্ত্ববিদ ছিলেন এবং তিনি তার ফ্যান্টাসি সিরিজ দ্য ক্রনিকলস অফ নার্নিয়ার জন্য সব থেকে বেশি বিখ্যাত। কিন্তু বোঝা গেছে? তো তার এই যে সাইলেন্ট প্ল্যানেট, বিখ্যাত সায়েন্স ফিকশন, 1938 সালের এই যে ফিকশনটা, এই উপন্যাসটা তার সেই ট্রায়োলজির প্রথম বই, তাই না? কসমিক ট্রায়োলজির প্রথম বই। তো এখানে আমরা কি দেখতে পেয়েছি? থিওলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যালিগোরিজ। তার লেখার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সায়েন্স ফিকশনের আড়ালে তিনি খ্রিস্টীয় সেই ধর্মতত্ত্ব এবং গভীর জীবন দর্শনের আলোচনা করেন। এই উপন্যাসে তিনি দেখিয়েছেন যে কিভাবে মানবজাতি পাপ এবং নৈতিক পতনের কারণে মহাবিশ্বের অন্যান্য উন্নত এবং পবিত্র জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা সাইলেন্ট প্ল্যানেটে পরিণত হয়েছে। এছাড়া আমরা তার গল্পের মূল বৈশিষ্ট্য হিসেবে প্ল্যানেটারি রোমান্স পাই। মানে এটা হচ্ছে একটা উপধারা যেখানে অন্য কোনো গ্রহে গিয়ে সেখানকার পরিবেশ, সংস্কৃতি এবং জীবজগতের রোমাঞ্চকর বিবরণ দেওয়া হচ্ছে। তো এই উপন্যাসের প্রধান চরিত্র ডক্টর এলভিন র্যানসমকে আমরা দেখতে পাই যখন মঙ্গল গ্রহে তিনি পৌঁছান। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং অদ্ভুত প্রাণীদের সাথে তার অভিজ্ঞতার একটা চমৎকার বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া মহাকাশ ভ্রমণ দেখানো হয়েছে, সমসাময়িক বৈজ্ঞানিক যুগের সাথে তাল মিলিয়ে একটা বিশেষ মহাকাশযানের সাহায্যে ভিন গ্রহে যাত্রার সেই বাস্তবসম্মত বৈজ্ঞানিক বিবরণ এখানে দেওয়া হয়েছে, তাই না? এই যে স্পেস ট্রায়োলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেটের পয়েন্ট অফ ভিউ থেকে। এছাড়াও আমরা কার্ট ভনগাটকে দেখতে পাবো 1922 থেকে 2007 পর্যন্ত। তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে স্লটার হাউস 5 1969-এ। দেখো, 20th সেঞ্চুরিতে অন্যতম প্রভাবশালী আমেরিকান লেখক এবং এসেইস্ট ছিলেন এই কার্ট ভনেগাট। তিনি তার সেই স্যাটিরিক্যাল লেখনী এবং তার সেই যুদ্ধবিরোধী মনোভাবের জন্য বিশেষভাবে পরিচিত। তার এই যে সায়েন্স ফিকশন, এটা সায়েন্স ফিকশন ইতিহাসে অন্যতম একটা সেরা উপন্যাস। 1969-এ এটা আসে। এর মূল বৈশিষ্ট্য ছিল অ্যান্টি-ওয়ার নভেল, নন লিনিয়ার ন্যারেটিভ, আনস্টাক ইন টাইম আর স্যাটিরিক্যাল সায়েন্স ফিকশন এবং অ্যালিয়েন ইন্টারভেনশন নিয়ে লেখা। এই গল্পে ট্রলফামাডোরিয়ান্স নামে এক ধরনের ভিন গ্রহের প্রাণীর আগমন ঘটে। তারা ফোর্থ ডাইমেনশন জগতে বাস করে, ফলে তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একসাথে দৃশ্যমান। তারা বিলিকে অপহরণ করে তাদের গ্রহে নিয়ে যায় এবং সেই এলিয়েনদের সংস্পর্শে এসে বিলি সময়ের সেই যে ফোর্থ ডাইমেনশন সম্পর্কে জানতে পারে, তাই না? এছাড়া আমরা জর্জ লুকাসকে দেখতে পাবো। জর্জ লুকাস 1944 টু প্রেজেন্ট। স্টার ওয়ার্স দেখতে পাই তার বিখ্যাত 1977-এ। তিনি অত্যন্ত প্রভাবশালী আমেরিকান ফিল্ম মেকার, তিনি ডিরেক্টর, স্ক্রিন রাইটার এবং বিজ্ঞান আর কল্পকাহিনী ইতিহাসটাকে তিনি বইয়ের পাতা থেকে কিন্তু সিনেমার পর্দায় নিয়ে চলে গিয়েছেন। মানে এই ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। দেখো, স্টার ওয়ার্স এটা শুধু তো সিনেমা ছিল না, এটা বিশাল একটা সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ছিল। 1977-এ মুক্তিপ্রাপ্ত এই যে কাজটা পপ কালচার এবং আধুনিক সংস্কৃতিকে পুরোপুরি বদলে দিয়েছিল। তো এই যে জর্জ লুকাসের স্টার ওয়ার্স সায়েন্স ফিকশন, এর একটা বিখ্যাত উপধারা কি না স্পেস অপেরা। স্পেস অপেরাকে মূল যে কালচার, সেই কালচারে বিপুলভাবে তিনি জনপ্রিয় করে তোলেন। স্পেস অপেরাটা আবার কি? দেখো, স্পেস অপেরা হচ্ছে সায়েন্স ফিকশনের এমন একটা ধারা যেখানে মহাকাশে বিশাল যুদ্ধ, গ্যালাক্সির বড় বড় সাম্রাজ্য, রোমাঞ্চ এবং বিশাল পরিসরে বীরত্বপূর্ণ সমস্ত লড়াই দেখানো হয়। তো এই যে সৃষ্টি, এই সৃষ্টির সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? এটা সায়েন্স ফিকশনের সাধারণ ট্রুপস গুলোর সাথে ফ্যান্টাসি বা আর্কিটাইপসের অপূর্ব একটা সংমিশ্রণ ঘটায়। বোঝা গেছে? তাহলে তিনি একজন বিশ্ববিখ্যাত আমেরিকান চলচ্চিত্র নির্মাতা,
স্টার ওয়ার্স হচ্ছে তার সব থেকে জনপ্রিয় সৃষ্টি। জর্জ লুকাস সায়েন্স ফিকশনের স্পেস অপেরা, এই যে বিশেষ একটা ধারা, সারা দুনিয়ায় এটা জনপ্রিয় করেছিলেন। স্পেস অপেরা মানে হচ্ছে মহাকাশ এবং অন্যান্য কোন গ্যালাক্সিতে বিশাল বড় যুদ্ধ বা রাজকীয় রাজনীতি বা মহান সমস্ত বীরের গল্প। তিনি তার গল্পে সায়েন্স ফিকশনের সমস্ত আধুনিক জিনিসপত্র ব্যবহার করেছিলেন। আবার একই সাথে তিনি কি করেছিলেন না, রূপকথা মানে ফ্যান্টাসির উপাদানগুলোকেও তার সাথে যোগ করে দিয়েছিলেন। বোঝা গেছে? তাহলে সায়েন্স ফিকশন হচ্ছে বিজ্ঞান কল্পকাহিনীর ইতিহাস, মানব সমাজের বৈজ্ঞানিক অগ্রগতি এবং মনস্তাত্ত্বিক পরিবর্তনের একটা নিদর্শন। 19th সেঞ্চুরির শুরুতে মেরি শেলির সেই ফ্র্যাঙ্কেনস্টাইন দিয়ে এই যে বৈজ্ঞানিক দম্ভ, এই দম্ভের বিরুদ্ধে যে সতর্কবার্তা শুরু হয়েছিল সেটা আমরা দেখলাম জুল ভার্নের হার্ড সায়েন্স ফিকশনে এসে বৈজ্ঞানিক প্রযুক্তির বিস্ময় আর ভৌগোলিক আবিষ্কারের একটা আশাবাদী রূপ নিয়েছিল। আর এরপর এই জি ওয়েলস আছে, বিজ্ঞানের সাথে সামাজিক শ্রেণী সংগ্রামকে যুক্ত করে সায়েন্স ফিকশনকে আরো পরিপক্ক করে তোলেন। 20th সেঞ্চুরিতে এসে অল্ডাস হাক্সলেকে আমরা দেখতে পাই ব্রেভ নিউ ওয়ার্ল্ডের মাধ্যমে তিনি অন্ধকার ডিস্টোপিয়ান সমাজের চিত্র তুলে ধরেন। এছাড়া সিএস লুইসকে দেখতে পাই, তিনি ধর্মতাত্ত্বিক রূপকগুলো লিখেছিলেন। কার্ট ভনেগাটকে দেখতে পাই, তিনি স্যাটিরিক্যাল ওয়ার্কগুলোর মাধ্যমে যুদ্ধের অসারতা তুলে ধরেন। জর্জ লুকাসকে দেখতে পাই, তিনি স্টার ওয়ার্স এর মাধ্যমে এই যে ধারা, এই ধারাকে চলচ্চিত্রে স্পেস অপেরার রূপ দিয়ে পপ কালচারে একটা বিশাল সাম্রাজ্য তিনি গড়ে তোলেন। সুতরাং সায়েন্স ফিকশন শুধুমাত্র কল্পকাহিনী নয়, ঠিক আছে, এটা মানুষের নৈতিকতা, মানুষের সমাজ ব্যবস্থা এবং ভবিষ্যতের একটা জলজান্ত আয়না। বোঝা গেছে? আশা করি তাহলে সায়েন্স ফিকশন সম্পর্কে সবাইকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। কারো কোথাও অসুবিধা নেই। কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারি স্কুলস এবং মুভমেন্টের এর পরবর্তী ক্লাসে।